আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমি আবুল হাসান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আবারও তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার অষ্টম অধ্যায়ের অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায়ের ক্লাস চলছিল। ইতিপূর্বে তোমাদের সাথে এই অধ্যায়ের অনেকগুলো ক্লাস আমি করেছি এবং সেখানে তোমাদেরকে স্থায়ী সম্পদ অর্জন, স্থায়ী সম্পদের ক্রয়মূল্য নির্ণয় এবং অবচয় ধারণা, অবচয় হিসাব রাখার পদ্ধতি, অবচয় ধার্যের পদ্ধতি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং অবচয় নির্ণয়ের সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতির অনেকগুলো অঙ্ক তোমাদেরকে আমি বোর্ডে করে দেখিয়েছি এবং যেগুলো তোমাদের অনলাইন ক্লাসে বা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো যখন প্রয়োজন, যখন অঙ্ক প্র্যাকটিস করতে বসো, তোমাদের সেই ক্লাসগুলো দেখে তোমরা হেল্প নিতে পারো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে যে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে যদি একাধিক সম্পদ থাকে এবং একটি সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয়, সম্পদের ত্রুটির কারণে বা নতুন কোনো সম্পদ ক্রয়ের উদ্দেশ্যে যদি আগের সম্পদটা বিক্রি করা হয় লাভ বা ক্ষতিতে, সেটাকে কিভাবে হিসাবভুক্ত করব, আজকে তোমাদেরকে এরকম একটি অঙ্ক নিয়ে কথা বলবো। তোমরা দেখো তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের পেজ নাম্বার 730 এবং সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে 16। উদ্দীপকের যে 16 নম্বর প্রশ্নে যে উদ্দীপকটি দেওয়া আছে তোমরা সেটি দেখো, তাহলে ভালো করে উদ্দীপকটি পড়ো, 2-3 বার করে পড়ো, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। আমি তোমাদের আজকে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। যেখানে দেখো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ এখানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান, যিনি 2015 সালের জানুয়ারি মাসে 60,000 টাকা ব্যয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেছে, অর্থাৎ একটি কম্পিউটার ক্রয় করেছে। সে 60,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেছে কবে? 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। তোমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী সময়ে এবং এইটা ক্রয় করার পরে তারা অনুমান করছিল যে এই কম্পিউটারটি কারবারে 10 বছর ব্যবহার করা যাবে এবং 10 বছর ব্যবহার করার যে লক্ষ্য নিয়ে তারা কম্পিউটারটি কিনেছে, সেটি 30 জুন তারিখে 2017 সালের কিনেছে। কবে? 15 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। সেটি 17 সালের 30 জুন তারিখে এই কম্পিউটারটি ত্রুটি দেখা দেওয়ায় 30,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। আমি কথাটা আরেকবার তোমাদের বলছি, এখানে উদ্দীপকে লেখা আছে, তোমরা পড়লে পাবে। তারপর আমি কথাটাকে বলছি। দেখো যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 60,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করে এবং সেটা ক্রয় করার পরে তাদের ধারণা ছিল, অনুমান করেছিল সেটি সারা 10 বছর ব্যবহার করবে। কিন্তু 17 সালের 30 জুন তারিখে এই কম্পিউটারটির ত্রুটি দেখা দেওয়ায়, প্রবলেম দেখা দেওয়ায় তারা এটিকে 30,000 টাকায় বিক্রি করে দেয় এবং তার স্থলে যেটি বিক্রি করে দেওয়ার পরে ওই জায়গায় তারা ওই একই সময়ে অর্থাৎ একদিন পরে জুলাই মাসের 1 তারিখে 70,000 টাকা দিয়ে তিনি আরও একটি কম্পিউটার ক্রয় করেন এবং এই কম্পিউটারের আয়ুষ্কাল ধরা হয় 8 বছর। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে তাদের হিসাবকাল সমাপ্ত করা হয়, বন্ধ করা হয় এবং উভয় কম্পিউটারের উপর ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে 20% হারে অবচয় ধার্য করতে বলা হয়। অবচয়ের হার হচ্ছে 20%। তাদেরকে বলা হয়েছে যে 20% অবচয় ধরতে বলা হয়েছে এখানে উভয় কম্পিউটারের। তো এখানেই তোমাদের সাথে আমার একটি বিষয় বলে রাখতে হবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের বলেছি যে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে যদি সম্পদের আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য এগুলো দেয়া থাকে, তাহলে এই বিষয়গুলো আমাদের অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কোনো বিবেচনায় আসবে না।
শুধু এই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের অবচয় ধার্যের অবচয় নির্ণয়ের ভিত্তি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে পার্সেন্ট দেওয়া থাকলে আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য এই দুটি জিনিসের আর কোনো ব্যবহার থাকে না। অবচয়ের হার দেওয়া না থাকলে আমরা অবচয়ের হার বের করার জন্য আমরা এটাকে কাজে লাগাবো। তো দেখো এখানে এই উদ্দীপক থেকে আমাদেরকে 3টি প্রশ্ন করেছে। ক নম্বরে প্রশ্ন করেছে যে কম্পিউটারটা বিক্রি করা হয়েছে এটা লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা বের করতে হবে, লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো তোমরা জানো যে তোমাদের আমি সরলরৈখিক পদ্ধতিতে এই লাভ ক্ষতি নির্ণয় করা শিখিয়েছি। আজকে ক্রমহ্রাসমান পদ্ধতি তোমরা শিখবা। খুব খেয়াল করো, যেখানে একটি সম্পদ সেটা কম্পিউটারের বেলায় নয়, অবচয় নির্ণয়ের বেলায় নয়, যে কোনো ক্ষেত্রে তুমি খেয়াল করবা কি একটা সম্পদ যদি আমি বিক্রি করি, তোমাদের বহুল ব্যবহৃত, তোমাদের নিজেদের ব্যবহৃত ধরো মোবাইল ফোন, তুমি 2 বছর ব্যবহার করার পরে এটা বিক্রি করে দিলা। তুমি যদি এই মোবাইলটি 20,000 টাকা দিয়ে ক্রয় করো আর 2 বছর ব্যবহার করার পরে এটা যদি তুমি 8,000 টাকায় বিক্রি করতে পারো, এখন তোমাকে যদি বলা হয় লাভ বা লোকসান কত হয়েছে, তখন তুমি একজন হিসাববিদ হিসাবে, তুমি কমার্সের স্টুডেন্ট হিসাবে তুমি 20,000 টাকায় কিনেছি, 8,000 বিক্রি করেছি, 12,000 টাকা আমার ক্ষতি হয়েছে, এ কথা বলা তুমি একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমার জন্য এটি সমীচীন নয়। তোমাকে চিন্তা করতে হবে আমি 2 বছর পরে যখন বিক্রি করেছি ওই সময়ে আমার এই মোবাইলের দাম কত টাকা আছে, এটার বর্তমান মূল্য কত টাকা আছে। অর্থাৎ আমি 2 বছরে যদি তোমাকে হিসাব করতে হবে 2 বছরে তুমি এটা কয় টাকা ব্যবহার করেছো, সেটা হিসাব করার জন্য তোমার সেই জ্ঞান থাকতে হবে আর অবচয় নির্ণয়ের ভিত্তি থাকতে হবে। যেমন এখানে অবচয় নির্ণয়ের ভিত্তি ছিল 20%, বলছে একটা সম্পদ ব্যবহার করলে অবচয় কয় পার্সেন্ট হয়, 20%। তাহলে তোমার যদি এই মোবাইলের 20% অবচয় হয় বছরে, তাহলে দেখো এটার 20%-এ প্রতি বছর অবচয় হয় 4,000 টাকা। তাহলে 2 বছর যদি তুমি ব্যবহার করে থাকো, সরলরেখি যদি মনে করি, তা সরলরেখি আমরা কোনো ক্রমহ্রাসমান ধরি, একবার হলে 4,000, তাহলে পরের বার 4,000 বাদে থাকে 16,000, 16,000-এর 20% যদি আমরা করি হয় 3,200। তাহলে 2 বছরে তুমি এটা ব্যবহার করলে 7,200 টাকা। তাহলে 2 বছরে 7,200 টাকা ব্যবহার করেছো, তুমি ভোগ করেছো, সুবিধা ভোগ করেছো। সুবিধা ভোগ করাকে বলা হয় খরচ। সম্পদের যে অংশ ভোগ করা হয়, ব্যবহার করা হয়, সুবিধা নিয়ে নেওয়া হয়, ওটাকে খরচ বলা হয়। তাহলে তোমার 20,000 টাকার মোবাইল থেকে তুমি 2 বছরে সুবিধা ব্যবহার করে ফেলেছো, সুবিধা ভোগ করে ফেলেছো 7,200 টাকা। এই 7,200 টাকা তুমি ক্ষতি বলতে পারো না, এটা তুমি ব্যবহার করেছো, তুমি ভোগ করেছো, তোমার এটা প্রয়োজনে কাজে লেগেছে। সুতরাং বিক্রয়ের সময়ে 20,000 টাকার ক্রয়কৃত মোবাইলটি তুমি 7,200 টাকা ব্যবহার করার পরে এটার মূল্য রয়ে 20,000 টাকা থেকে তুমি যদি বাদ দিই, তাহলে মূল্য থাকলো 12,800 টাকা। এই 12,800 টাকাকে বলা হয় এটার বর্তমান মূল্য, যাকে আমরা এখানে বলি বুক ভ্যালু বা পুস্তক মূল্য। অর্থাৎ তোমার মোবাইলের পুস্তক মূল্য হচ্ছে 12,800 টাকা। এটা বিক্রয়ের সময়কালে এটার দাম হলো 12,800 টাকা। এই সময়ে যদি তুমি এই 12,800 টাকা থেকে বেশি দামে বিক্রি করতে পারো তাহলে তোমার লাভ হবে, আর কম দামে বিক্রি করলে তোমার কি হবে, লোকসান হবে, ক্ষতি হবে। তাহলে লাভ লোকসান বিক্রয় করার জন্য 2টি উপাদান দরকার, যাদেরকে কম্পেয়ার করে আমরা বলবো আমার এই সম্পদের উপর লাভ হলো নাকি লোকসান হলো। সেই উপাদান দুটো কি, একটা হলো বর্তমান মূল্য বা পুস্তক মূল্য, আর একটা বিক্রয় মূল্য। তো এখানে এই প্রতিষ্ঠানে কম্পিউটার বিক্রয় মূল্য 30,000 টাকা দেওয়া আছে। এটা দরকার কি, তোমার পুস্তক মূল্য দরকার। তার পুস্তক মূল্য আমি কেমনে বের করেছি বলেছিলাম, এটা কিনেছি কয় টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, ক্রয় মূল্য 20,000 টাকা। আর 2 বছরে ব্যবহার করেছি কয় টাকা, 7,200 টাকা। আমি তোমাদের বের করে দেখিয়েছি যে একবার বের করেছি 4,000 টাকা, পরের বার 3,200 টাকা, আমি মোট ব্যবহার করলাম 7,200 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য থেকে যা ব্যবহার করেছি তা যদি বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে আমাদের পুস্তক মূল্য বা বর্তমান মূল্য। এই পুস্তক মূল্য সাথে বিক্রয় মূল্য কম্পেয়ার করে আমরা পেয়ে যাচ্ছি প্রফিট অর লস, লাভ অথবা ক্ষতি। তাহলে আমাদের লাভ ক্ষতি বের করার জন্য সম্পদের 2টি জিনিস জরুরি, একটি হচ্ছে এটি পুস্তক মূল্য, আর একটি বিক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য উদ্দীপকে দেওয়া আছে, আমার বের করতে হবে পুস্তক মূল্য, বর্তমান মূল্য। আর পুস্তক মূল্য বের করার জন্য আমার কী দরকার, ক্রয় মূল্য সেটা দেওয়া আছে।
প্রতিষ্ঠানের 60,000 টাকা। দরকার হচ্ছে ব্যবহার বের করা। এই ব্যবহার মানে অবচয়, এটা 2 বছর অবচয় করে 7,200, একসাথে 2 বছর ডাক লাগে, এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। তাহলে পুঞ্জীভূত অবচয় 7,200 টাকা মাইনাস করেছি, তাহলে কী দাঁড়ালো? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, বের হলো পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ছোট হলে মানে কম টাকা বিক্রি করলে হবে ক্ষতি, আর বেশি টাকা বিক্রি করলে হবে লাভ, প্রফিট। তাহলে আমাদের সিকোয়েন্স কী দাঁড়ালো? সম্পদের ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, তাহলে আসবে কি? পুস্তক মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে আসবে লাভ বা ক্ষতি। এভাবে আমরা এখানে এই লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে আমি তো এখানে এটা বের করে নিয়েছি 7,200 টাকা। এই কম্পিউটারের বেলায় আমার কত টাকা লাভ বা ক্ষতি হলো তা জানতে হলে দেখতে হবে আমি বিক্রি করেছি কবে? 17 সালের 30 জুন তারিখে। কিনেছি কবে? 15 সালের 1 জানুয়ারি তারিখে। তাহলে আমি ব্যবহার করলাম কয়দিন? 15 সাল ব্যবহার করেছি। যেহেতু হিসাবকাল শেষ কবে, কতগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় কর্নারে নোট করে নিবা। এই সম্পদের ক্রয় মূল্য, হিসাবকাল শুরু কবে মানে কবে কিনেছি, হিসাবকাল শেষ কবে। এখানে বলা আছে তার হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। হিসাবকাল কখন শেষ হয়? 31 ডিসেম্বর তারিখে। আর কিনেছে কবে? 1 জানুয়ারি তারিখে। তাহলে 15 সালে হিসাবকাল শেষ হওয়ার আগে সে 1 বছর ব্যবহার করেছে, 16 সালে সে 1 বছর ব্যবহার করেছে, 17 সালে যদি 30 জুন তারিখে বিক্রি করেছে, তাহলে এখানে জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এখানে 6 মাস ব্যবহার করেছে। তাহলে এই কম্পিউটার বিক্রয়ের আগ পর্যন্ত সে 2 বছর 6 মাস ব্যবহার করেছে। তাহলে তোমাকে দেখতে হবে এই 2 বছর 6 মাসে সে টোটাল কত টাকা ব্যবহার করলো। এই টোটাল ব্যবহারকে আমরা একসাথে বলবো পুঞ্জীভূত অবচয়। আর এটা বের করতে হলে তোমাকে অবচয় সারণী করে নিতে হবে। তাহলে এই উদ্দীপকে খ নম্বরে বলেছে যে অবচয় সারণী প্রস্তুত করো। তাহলে আসো আমরা আগে খ নম্বরের উত্তর দিয়ে দিই। তো তোমরা আগে ক নম্বরের জন্য একটু জায়গা রেখে দিবে, জায়গা রেখে তারপরে খ নম্বরের উত্তর দিবে। খ নম্বরের উত্তর দেওয়ার পরে তারপরে আমরা ক নম্বরের উত্তর দেব। এতে আমাদের কাজটা সহজ হবে। কোনটা আগে দিবে কোনটা পরে দিবে তা প্রশ্নের উপর নির্ভর করবে। আমরা ক নম্বর আগে দিতে পারবো, একটু হয়তো রাফ বেশি করতে হবে। আর খ নম্বরের কাজটা করে নিলে আমাদের ক নম্বরের কাজটা কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আসো আমরা 16 নম্বর উদ্দীপকের খ নম্বরের উত্তর দিয়ে আগে এখানে বলা হয়েছে অবচয় সারণী তৈরি করো। তাহলে লিখো ক্রম হ্রাসমান যে তোমরা তোমাদের খাতায় প্রথম পৃষ্ঠা খালি রেখে নিও, 1 পৃষ্ঠা জায়গা রেখে নিও। যের পদ্ধতিতে অবচয় সারণী আমরা তৈরি করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে অবচয় সারণী কয় কলামের হয়ে থাকে? 6 কলামের। আমরা 6 কলামের একটি অবচয় সারণী তৈরি করব। খ নম্বরে এখানে প্রশ্ন বলা ছিল যে অবচয় সারণী প্রস্তুত করো। এখানে প্রথম ছিল সাল, মানে যেই সালে আমরা সম্পদ ক্রয় করেছি। তারপরে সম্পদের সারণী তোমরা আগে করেছো, তোমাদের আমি আগের ক্লাস অনেকগুলো ক্লাসে করে দেখিয়েছি, তোমরা করে নাও। সম্পদের প্রারম্ভিক মূল্য মানে বছরের শুরুতে তার যে মূল্য দাঁড়ায়
প্রারম্ভিক মূল্য, এরপরে এটার মেয়াদকাল, মানে ওই হিসাবকালে ওই হিসাব বছরে এটা কয়দিন আমরা ব্যবহার করেছি এটাকে মেয়াদকাল বোঝানো হয়। অবচয়ের হার, এটা হলো অবচয়। আর সর্বশেষ আমরা কী লিখি? সম্পদের সমাপনী মূল্য, অর্থাৎ হিসাবকালের শেষ তারিখে, মানে বছরের শেষে তার কি মূল্য রয়ে গেল, বলা সম্পদের সমাপনী মূল্য। তাহলে প্রথম আমরা 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এখানে একটা কম্পিউটার ক্রয় করা হয়েছে যার মূল্য ছিল 60,000 টাকা। এখানে কিন্তু যদি সম্পদ ক্রয়ের আনুষঙ্গিক ব্যয় থাকে, পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, আমদানি শুল্ক, সেগুলো সব একসাথে লিখতে হবে। তো যেহেতু এই কম্পিউটারে আর কোনো ব্যয় ছিল না, 60,000 টাকায় ব্যয় ছিল, তাহলে আমরা প্রারম্ভিক মূল্য লিখব 60,000 টাকা। এরপরে কিনেছে জানুয়ারি মাসের 1 তারিখে, আর উদ্দীপকে বলা আছে হিসাবকাল শেষ হয় জানুয়ারি মাসের ডিসেম্বর মাসের 31 তারিখে। তাহলে এখানে ব্যবহার হিসাবকাল 1 বছর, 1 বছর। আর অবচয়ের হার উদ্দীপকে দেওয়া আছে কয় %? 20%। তো এই 60,000 টাকার 20%-এ 60,000 টাকার 20%-এ অবচয় হবে, তোমরা বের করে নাও। তোমাদের আগে ক্লাস আমি বলেছি যে কোনো পার্সেন্ট দ্বারা যে রেজাল্ট বের হবে কোনো টাকার উপরে, সেটা অলওয়েজ বার্ষিক বের হয়, মানে বছরে বের হয়। তাহলে বের হলো 12,000 টাকা। তো সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা যখন বাদ দিব, আমি আবার বলছি খেয়াল করো, এটি হচ্ছে তার ক্রয়ের তারিখ, এটি তার ক্রয় মূল্য, মোট ব্যয়, এটা ব্যবহারের সময়। জানুয়ারিতে কিনেছে, ডিসেম্বরে হিসাবকাল শেষ, তাহলে ব্যবহার 1 বছর। তো 60,000 টাকার 20%-এ অবচয়ের হার দ্বারা 1 বছর অবচয় পেলাম 12,000 টাকা। এবার এটা মোট ব্যয় থেকে বা ক্রয় মূল্য থেকে বা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিলে যেটা থাকবে তার নাম হচ্ছে সমাপনী মূল্য। এই গেল 2015 সালের কথা। আবার 2015 সাল শেষ, 2016 সালে এসে আমাদের আবার হিসাবকাল শুরু হবে জানুয়ারি থেকে। যেটা 2015 হিসাবকাল যেটা শেষ ছিল, এখানে 2016 সালের জানুয়ারিতে আসা এটা হয়ে যাবে আবার প্রারম্ভিক। এখানকার সমাপনী এটা এখানে এসে হয়ে যাবে প্রারম্ভিক। এই প্রারম্ভিক হলো 48,000 টাকা। এখানেও ব্যবহার হবে 1 বছর, যেহেতু পুরো হিসাব বছর ব্যবহার করা হয়েছে। 20% তোমরা বের করো, 20% বের করলে হবে 9,600 টাকা। এটা মাইনাস করলে হয় 38,400 টাকা। এটা প্রারম্ভিক 48,000 টাকা, এটার অবচয় 20% 9,600 টাকা, থাকে 38,400 টাকা। তাহলে তোমরা আগেরটা যদি বুঝে থাকো, এটা নিশ্চয়ই বুঝেছো যে 16 সালে 38,400 টাকা, 17 সালে আইসা 2017 যেটা 16 সালে বছরের শেষ, মানে সমাপনী। 17 সালে আইসা এটি হয়ে যাবে প্রারম্ভিক। 17 সালে এটি হয়ে যাবে আইসা প্রারম্ভিক। কত টাকা হবে? 38,400 টাকা। এখানে তোমাদের খুব খেয়াল করতে হবে, এই কম্পিউটারটা 17 সালের 30 জুন তারিখে কি করা হয়েছে? বিক্রি করে দেওয়া হয়েছে। যেহেতু 17 সালের 30 জুন তারিখে বিক্রি করে দেওয়া হয়েছে, সুতরাং 17 সালে এটা ব্যবহার কিন্তু আর 1 বছর করার সুযোগ হয়নি। ব্যবহার করেছে কয়দিন? 6 মাস। আমি ব্যাপারটা আবার বলছি, তোমরা খেয়াল করে দেখো যে এই কম্পিউটারটা কিনেছিল 15 সালে, সে 15 সালে 1 বছর ব্যবহার করেছে, 16 সালে 1 বছর ব্যবহার করেছে, 17 সালে আইসা 30 জুন তারিখে এটি বিক্রি করে দিয়েছে। তো 30 জুন তারিখে যদি বিক্রি করে দেয়, তাহলে ব্যবহার করলে কয়দিন? 6 মাস। তাহলে এর অবচয়ের হার কয় %? 20%।
দেখো 38,400 টাকার 20%-এ 6 মাসে অবচয় কত হবে? আগে 20% বের করবে, 20% বের করলে বার্ষিক মানে 1 বছরের বের হবে। সে 1 বছরের অবচয়কে তুমি 12 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে গুণ করবে, তাহলে পেয়ে যাবে 3,840 টাকা। 3,840 টাকা এটা বার্ষিক অবচয়, মানে 6 মাসের অবচয়। এটার সমপরিণত কয় টাকা হবে একটু খেয়াল করে দেখো। যেহেতু এই কম্পিউটারটা 6 মাস পরে বিক্রি করে ফেলেছি, আর এইটা সমাপনী মূল্য বলতে বোঝায় হিসাবকালের শেষে, বছরের শেষের মূল্য। তো 6 মাস পরে যদি বিক্রি করে ফেলি, তাহলে নিশ্চয়ই বছরের শেষে এই কম্পিউটার আর আমার কারবারের মধ্যে বা এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হাতে আর নেই। সুতরাং এটা সমাপনী মূল্য নীল হয়ে যাবে, খালি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, যে তার কোনো মূল্য ছিল না। আমার মনে হয় তোমার কথা বুঝতে পেরেছো। এই কম্পিউটার বিক্রি করে ফেলেছি, এটা সমাপনী মূল্য নেই। 17 সালের জুলাই মাসের 1 তারিখে এখানে সে 70,000 টাকা ব্যয়ে আরও একটি কম্পিউটার ক্রয় করেছে। তো 17 সালের জুলাই মাসে কিনলে ডিসেম্বরে যদি হিসাব করা শেষ হয়, তাহলে এটিকেও ব্যবহার করেছে সে 6 মাস। তাহলে নিশ্চয়ই এটার অবচয় আর 20% একবার লিখলো যদি হয়, তা আমি আবার লিখে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো 70,000 টাকার 20%-এ 6 মাসে কয় টাকা অবচয় বের হয়? আগে তুমি এটা 20% করবা, তারপরে সে যেটা বের হবে সে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করবে, তাহলে পেয়ে যাবে 7,000 টাকা। আমরা অবচয় পেয়ে গেলাম কয় টাকা? 7,000 টাকা। এটা কিন্তু আমরা বিক্রি করে ফেলিনি, এই কম্পিউটারটা কারবারের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হাতে রয়েছে। তাহলে এটার মোট ব্যয় থেকে বা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দিলে মূল্য থাকলো, সমাপনী মূল্য 63,000 টাকা। আমাদের 3 সালের সারণী করতে বলা হয়েছে, 15, 16, 17 বা 3 সালে কাজ করলাম। যদি আমরা 18 সালে কাজ করি, 18 সালে কিন্তু এই সমাপনী মূল্য আবারও হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। আশা করি তোমরা সারণীটি বুঝতে পেরেছো। দেখো সারণী নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন রয়েছে কিনা, থাকলে অবশ্যই তোমরা আমাকে ফোন করবে, ফোন করে তোমাদের প্রবলেম জেনে নেবে। তোমাদের সবার কাছে ফোন নাম্বার দেওয়া আছে, না থাকলে বইয়ে নাম্বার আছে, বা তোমরা আমাকে ফোন করবে, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করে এটা জেনে নেবে। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও, ভালো করে দেখে নাও, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো ফোনের মাধ্যমে। এবার আসো আমরা যদি ক নম্বরের উত্তর দিতে চাই, ক নম্বরের উত্তর দিলে আমাদের এখানে কী কাজ করতে হবে দেখো। আমি কোন কম্পিউটার বিক্রি করেছি? এটা বিক্রি করেছিলাম। কয়দিন বিক্রি করেছি? 2 বছর 6 মাস। এখানে ব্যবহার করেছি 1 বছর, এখানে ব্যবহার করেছি 1 বছর, এখানে করেছি ব্যবহার 6 মাস। তাহলে মোট ব্যবহার করেছি 2 বছর 6 মাস। 12,000, 9,000, 21,600 আর 3,000, 24,000, 25,440 টাকা আমরা ব্যবহার করেছি। দেখো আমি আবার বলছি, যে কম্পিউটার বিক্রি করেছি 1 বছর, 2 বছর, 6 মাস, আমরা এটা কিন্তু বিক্রি করিনি। অর্থাৎ এটা আমরা বিক্রি বেলা চিন্তা করবো না, চিন্তা করবো এটা পর্যন্ত। তাহলে বিক্রি করেছি, প্রথম বছর ব্যবহার করেছি 12,000 টাকা, দ্বিতীয় বছর ব্যবহার করছি 9,600 টাকা, থার্ড ইয়ারে ব্যবহার করেছি আমরা 3840 টাকা। সব যোগ করলে হয়ে যাচ্ছে 25,440 টাকা আমাদের। এবার আমরা চলো আমার ক নম্বরের প্রশ্নের উত্তর দিই। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। ক নম্বরে বলেছিল যে কম্পিউটার বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয়। লাভ ক্ষতি নির্ণয়
এই ছোট্ট করে ছক এঁকে নাও। যে কম্পিউটারটি আমরা বিক্রি করেছি এখানে লিখব বিবরণ, টাকা টাকা। যেহেতু আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে যে আমরা একটা পুস্তকমূল্য বের করব। যে কম্পিউটারটা আমরা বিক্রি করেছি আগে লিখব যে বিক্রিত কম্পিউটারের ক্রয়মূল্য বা মোট ব্যয়। যেহেতু এখানে ক্রয়মূল্যের সাথে অন্য কোনো ব্যয় নেই, সুতরাং ক্রয়মূল্য আমরা লিখব, আমরা ক্রয় করেছিলাম সেটাকে 60,000 টাকা দিয়ে। তো তোমাদের আমি এর আগের আলোচনায় বলেছি যে এটা বিক্রি করার সময় আমি ব্যবহার করেছি 2 বছর 6 মাস। তো 2 বছর 6 মাসে টোটাল যে ব্যবহার, এই টোটাল ব্যবহারটাকে আমরা বলেছি পুঞ্জীভূত অপচয়, অপচয় সঞ্চিতি। আমি তোমাদের বের করে দেখিয়েছি একটু আগে। সেটা ছিল প্রথম বছর ছিল ব্যবহার 12,000 টাকা, দ্বিতীয় বছর 9,600 টাকা, তৃতীয় বছর ছিল 3,840 টাকা। এই টোটাল ব্যবহারটাকে, এটা আমাদের সম্পদের ব্যবহার। আমি তোমাদের আবারও বলছি, সম্পদের যে অংশ ব্যবহার করা হয়, ভোগ করা হয়, সেটাকে বলা হয় খরচ। খরচকে কিন্তু ক্ষতি বলা যাবে না। ক্ষতি হচ্ছে সম্পদের সে অংশ যে অংশতে কোনো সুবিধা ভোগ করা হয়নি বা কোনোদিন করাও যাবে না, সেটা হচ্ছে ক্ষতি। আর খরচ কোনটি? খরচ হচ্ছে সেটি যেটি সম্পদের যে অংশ আমরা ব্যবহার করেছি, ভোগ করেছি, সেটা হচ্ছে আমার খরচ। তো এই সম্পদে আমার খরচ আমরা পেয়েছিলাম 25,440 টাকা। এটা আমরা বাদ দিব, বাদ। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, সেটা কয় টাকা ছিল? 25,440 টাকা। কীভাবে ছিল আমি আবার বলছি, প্রথম বছর ছিল 12,000 টাকা, দ্বিতীয় বছর 9,600 টাকা, তৃতীয় বছর 3,840 টাকা। তুমি তিনটাকে একসাথে যোগ করে নাও, আমরা পেয়ে যাব এটার পুঞ্জীভূত অবস্থা বা অবচয় সঞ্চিতি 25,440 টাকা। তাহলে আমাদের থাকতেছে 34,560 টাকা। এটাকে বলা হয় তার প্রেজেন্ট ভ্যালু, বুক ভ্যালু বা পুস্তক মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য থেকে তার ব্যবহার বাদ দেওয়া হলে যে মূল্য থাকে তাকে বলা হয় পুস্তক মূল্য। এই পুস্তক মূল্যের সাথে এবার আমরা পার্থক্য করব, আমি কত টাকা বিক্রি করতে পেরেছি। আমার বর্তমান মূল্য আছে 34,560 টাকা, আর আমি বিক্রি করেছি এটা কয় টাকা? বিক্রয় মূল্য বিক্রি করতে পেরেছি আমরা 30,000 টাকা। তাহলে 34,560 টাকার সম্পদ তুমি 30,000 টাকা বিক্রি করলে নিঃসন্দেহে তোমরা যে কেউ বলতে পারো নিশ্চয়ই এখানে লাভ হওয়ার কোনো সুযোগ নেই। কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার আমাদের ক্ষতির পরিমাণ দাঁড়ালো 4,560 টাকা। এ হলো আমাদের কম্পিউটার বিক্রয়ের ক্ষতি। আমরা এখানে লিখব বিক্রয়জনিত ক্ষতি। আমাদের ক্ষতি দাঁড়ালো 4,560 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ক নম্বরের প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছ। আমরা খ নম্বরটি করেছি, এবার আসো আমরা গ নম্বরের প্রশ্নের উত্তরটি দিয়ে দেব। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। অবশ্যই তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে ফোন দিয়ে তোমাদের সেই প্রবলেম সলভ করে নেবে, জেনে নেবে। আমরা এবার গ নম্বরে শুধু দুইটা উপস্থাপনা চেয়েছে আমাদের এখানে। একটি হচ্ছে আয় বিবরণীতে কিভাবে আমরা উপস্থাপন দেখাবো, আর আর্থিক অবস্থার বিবরণী কিভাবে আমরা উপস্থাপন দেখাবো। আয় বিবরণী উপস্থাপন দেখানোর জন্য তুমি উপরে বিশদ আয় বিবরণী লিখে, আয় বিবরণীর মধ্যে সম্পদের কোনো উপস্থাপন কখনোই থাকে না। আয় বিবরণী মানে হচ্ছে এখানে থাকবে আয় আর ব্যয়, এখানে থাকবে সকল মুনাফা জাতীয় আয় আর ব্যয়। এই হচ্ছে আয় বিবরণী।
আর এই উদ্দীপকে আমরা যে কাজ করেছি, যে অঙ্কটা আমরা করেছি, সেখানে আমাদের আয় বিবরণী করার জন্য মূলজাতীয় যে ব্যয় রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র অপচয়। অর্থাৎ তোমাকে এখান থেকে এই উদ্দীপক থেকে এটাই শেখানো হচ্ছে যে অপচয়কে কিভাবে আয় বিবরণীতে প্রেজেন্ট করবে, তুমি কিভাবে উপস্থাপন করবে, কিভাবে দেখাবে, এটি শেখানোর উদ্দেশ্যে তোমাকে এই প্রশ্ন এখানে করা হয়েছে যে আয় বিবরণীতে আমরা কিভাবে অপচয়কে দেখাবো। তাহলে লেখো বিবরণ টাকা টাকা টাকা। তাহলে প্রথম 2015 সালে লিখে অপচয় কোন ধরনের ব্যয়, এটি পরিচালন ব্যয়, এখানে লিখে নিবি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় লিখে অপচয়। 15 সালে অপচয়ের পরিমাণ ছিল আমাদের 12,000 টাকা। একাধিক পরিচালন ব্যয় থাকলে আমরা এটা যোগ করে যোগফল আমরা 3 নম্বর করে লিখি। আমরা সাধারণত পরিচালন ব্যয়গুলোকে দ্বিতীয় করে লিখব। এ ছিল আমাদের 12 সালের বিষয়। 2015 সালের 2016 সালের পরিচালন ব্যয়। এখানে আমরা সে অপচয় লিখব। দেখো এখানে অপচয় ছিল দুটি, একটি ছিল 9,600 টাকা, একটি ছিল 9,600 টাকা। লিখে দেবো আমরা 9,600 টাকা। থার্ড ইয়ারে 2017 সালে আইসা পরিচালন ব্যয়। এখানে এসে আমরা অপচয় লিখব অপচয়। এখানে টাকা ছিল, দুইটা সম্পদের অপচয় ছিল, একটা 3,840, একটা 7,000 টাকা। যোগ করলে হয়ে যায় 10,840 টাকা। এটিকে বলা হয় আয় বিবরণী উপস্থাপন। একদম সহজ জিনিস, একদম একটা সুন্দর জিনিস যে তুমি শুধু মানে এটা যে পরিচালন ব্যয় তোমাকে এটা জানানো হচ্ছে এখানের মূল উদ্দেশ্য যে অপচয় কোন ধরনের ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় লিখে অপচয় লিখে তোমাদের এই কাজটা করতে হবে। এবার আসো আমরা আর্থিক অবস্থার বিবরণীর উপস্থাপনা কীভাবে দেখাবো। সেটিও একটি খুব সহজ জিনিস। আর আর্থিক অবস্থার বিবরণীর উপস্থাপনা তোমাকে পারতে হলে তোমাকে পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান পারতে হবে। আর্থিক অবস্থার বিবরণী 2015, এটা হলো স্থায়ী সম্পদ। কম্পিউটার কোন ধরনের সম্পদ, স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের এখানে নাম ছিল কম্পিউটার, যার দাম ছিল 60,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব বাদ পুঞ্জীভূত অপচয়। অর্থাৎ 60,000 টাকার মধ্যে প্রথম বছর যে অপচয় ছিল 12,000 টাকা। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ কীভাবে দেখাবো সেটাকে আমরা এখানে শিখব। যে কম্পিউটার ছিল 60,000 টাকা, তার বিপরীত সম্পদ অর্থাৎ কন্ট্রাসেট পুঞ্জীভূত অপচয় ছিল 12,000 টাকা, ম্যানেজ করে দিলে থাকে 48,000 টাকা। এই গেল 15 সালের কাজ। 2016 সালে আইসা আবার স্থায়ী সম্পদ লিখি। এখানে কম্পিউটার কিন্তু নতুন করে আর ক্রয় করা হয়নি, আগের কম্পিউটারটি এখানে আমরা লিখব। তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি আগে অনেক আলোচনা করেছি যে যেখানে অপচয় সঞ্চিতি থাকবে, পুঞ্জীভূত অপচয় থাকবে, বিপরীত সম্পদ নামে একটি সম্পদ দাঁড় করানো হবে, সেখানে কিন্তু অলওয়েজ সম্পদকে ক্রয় মূল্যে উপস্থাপন করতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই সম্পদের ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা। এখানে আইসা 15 এবং 16 সালের 2 সালের অপচয় একসাথে করে আমরা এখান থেকে বাদ দিব বাদ। অর্থাৎ 16 সালের তুমি যদি পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান করো, যদি পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান করো, তাহলে পুঞ্জীভূত অপচয় 16 সালের যে ব্যালেন্স আমরা সেটাকে ম্যানেজ করব বাদ পুঞ্জীভূত অপচয়। তো ছিল 12,000 টাকা এবং এখানে ছিল আমাদের
9,600 টাকা, যোগ করলে হয় 21,600 টাকা, তাহলে থাকে 38,400 টাকা। সেমভাবে 2017 সালে এসে আমরা লিখব স্থায়ী সম্পদ লিখে, আমি মুছে উপরে দিকে লিখছি, তোমরা এখানে খেয়াল করো। কম্পিউটার আছে 60,000 টাকা। নতুন করে একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে, তার মূল্য হচ্ছে 70,000 টাকা, যোগ নতুন ক্রয়। দুটি কম্পিউটার আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের টাকা দাঁড়ালো 1,30,000 টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, উদ্দীপকে বলা আছে যে প্রথম কম্পিউটারটি 17 সালে আইসা যখন ত্রুটি দেখা দিল, প্রবলেম দেখা দিল, এই কম্পিউটার আমরা কারবার থেকে কী করে দিলাম, বিক্রি করে দিলাম। তাহলে বিক্রি করে দিলে আমরা এটাকে বাদ দিয়ে দিব, বাদ। যখনই আমরা কোনো কম্পিউটার বাদ দিয়ে দেবো, যেহেতু আমরা এখানে সবসময়কে ক্রয় মূল্য প্রেজেন্ট করছি, ক্রয় মূল্য দেখাচ্ছি, সুতরাং বাদ দেওয়ার সময় আমরা ক্রয় মূল্যটা এখান থেকে টোটালি বাদ দিয়ে দেব, বাদ বিক্রয়। তো যেটি বিক্রি করেছি তার মূল্য ছিল 60,000 টাকা, তাহলে আমার কাছে কমে রইল 70,000 টাকা। এখান থেকে বাদ দেওয়া 17 সালের আমাদের পুঞ্জীভূত অবচয়। 17 সালের পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স তুমি পাবা, তুমি যেটা খতিয়ান করেছো সেই খতিয়ানে দেখবা 17 সালে তোমার ব্যালেন্স রয়েছে 7,000 টাকা। এই 7,000 টাকা যখন ম্যানেজ করে দেবো তখন আমার 70,000 টাকা মাইনাস 7,000 টাকা কত টাকা থাকে তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, 63,000 টাকা। এই হচ্ছে আমাদের 17 সালের উপস্থাপনা। তাহলে তোমরা কয়টা পেলা? 15 সালের উপস্থাপনা দেখলা, 16 সাল পেলা এবং 17 সাল পেয়েছো। এভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণের উপস্থাপন দেখাবো। তোমরা বিশুদ্ধ আয় বিবরণের উপস্থাপন দেখেছো, আর্থিক অবস্থার বিবরণের উপস্থাপন দেখেছো, অবচয় সারণী দেখেছো, কীভাবে সম্পদ বিক্রয়ের লাভ ক্ষতি নির্ণয় করা হয় সেটাও তোমাদের দেখানো হলো। তোমরা কিন্তু অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে অ্যাকাউন্টিংয়ের অঙ্ক বড় অঙ্ক, যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে, প্র্যাকটিস না করলে কিন্তু অবশ্যই পারবে না। সুতরাং আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা বাসায় বসে অঙ্ক করো, হাতে কলমে অঙ্ক করো, তাহলেই তোমাদের পক্ষে অ্যাকাউন্টিংয়ে ভালো করা সম্ভব। আর অঙ্ক করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার শরণাপন্ন হও, আমাকে ফোন করো, যখন তোমাদের প্রয়োজন হয় ফোন দিয়ে তোমাদের প্রবলেম সলভ করে নাও। তো এ ছিল আজকের আমাদের অবচয়ের সর্বশেষ অঙ্কটি ছিল যে ক্রমহ্রাস পর্যায়ের পদ্ধতিতে কীভাবে সম্পদের লাভ ক্ষতি নির্ণয় করা হয়, আয় বিবরণী উপস্থাপন করা হয়, আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন দেখানো হয়। তোমাদের দেখানো হলো, তোমরা নিশ্চয়ই বুঝেছো। অবশ্যই তোমরা এই অঙ্কটি নিজে নিজে আরেকবার বাসায় করবে, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করা হলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।